সবাই জানে যে ভারতের বিখ্যাত শল্য চিকিৎসক স্যার ডোমিনিক হোল্ডেন আমাকে তার স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নির্বাচন করে গেছেন এবং তার মৃত্যুর পর আমি একমাত্র কঠোর পরিশ্রমী কিন্তু পসারহীন অভাবগ্রস্ত চিকিৎসক থেকে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছি। অনেকের ধারণা এই সম্পত্তির আরও অন্তত 5 জন দাবিদার ছিলেন এবং তিনি নিতান্ত খামখেয়ালের বশেই অন্যদের বঞ্চিত করেছেন। আমি শুধু এটুকুই বলতে পারি, তাদের ধারণা সত্যি নয়। স্যার ডোমিনিকের আমাকে একমাত্র উত্তরাধিকারী নির্বাচনের পিছনে যথার্থই সঙ্গত কারণ ছিল। আসলে আমার এই কাকার শেষ জীবনে আমি তার এমন এক অমূল্য উপকার করেছিলাম, যার প্রতিদান স্বরূপই তিনি আমার প্রতি এই দাক্ষিণ্য প্রদর্শন করেছিলেন বলে আমার বিশ্বাস। আমি জানি না এ কাহিনী কজন বিশ্বাস করবে, তবে ঘটনাটা এমনই অত্যাশ্চর্যক যে তা লিখে রাখা উচিত বলে আমি মনে করি। বিশ্বাস করা না করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার। স্যার ডোমিনিক হোল্ডেন তার সময়কালে ভারতের প্রসিদ্ধ শল্যচিকিৎসক ছিলেন। মূলত সেনাবাহিনীতে কর্মরত হলেও পরবর্তীকালে তিনি বোম্বেতে সাধারণ প্র্যাকটিস শুরু করেন স্থায়ীভাবে এবং এছাড়াও উপদেষ্টা রূপে তিনি ভারতের বিভিন্ন স্থানে যেতেন। বিশেষত ওরিয়েন্টাল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও অন্যতম পৃষ্ঠপোষক রূপে আজও তার নাম স্মরণীয়। কিন্তু এক সময় মাত্রাতিরিক্ত পরিশ্রমে তার শরীর ভেঙে পড়তে থাকে এবং তার সহযোগী চিকিৎসকরা তাকে ইংল্যান্ডে ফিরে যাবার পরামর্শ দেন। স্যার ডোমিনিক নিজে বিশেষ আগ্রহী না হলেও শেষ পর্যন্ত স্নায়ু দুর্বলতা অত্যন্ত বেড়ে যাওয়ায় ভগ্ন শরীরে তিনি তার জন্মশহর উইল্টশায়ারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখানে তিনি একটা পুরনো খামার বাড়ি সহ বিশাল জমিদারি কিনে বসবাস শুরু করেন এবং তুলনামূলক রোগ নির্ণয় বিদ্যা নিয়ে পড়াশোনা করে বাকি জীবনটা কাটিয়ে দেন। শৌখিন চর্চা হলেও এ বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন। প্রভূত ধনী এবং নিঃসন্তান কাকার ইংল্যান্ডে প্রত্যাবর্তনের সংবাদে আমরা তার নিকট আত্মীয় স্বজনেরা রীতিমতো উৎসাহিত হয়েছিলাম বলা বাহুল্য। তিনি নিজে অবশ্য কর্তব্যের খাতিরে আমাদের প্রত্যেককে একে একে তার বাড়িতে নিমন্ত্রণ করলেও বিশেষ পাত্তা দেননি কাউকেই। অবশেষে একদিন আমার পালা এলো, কিন্তু দেখলাম আমার স্ত্রী পুত্র কন্যাদের সুকৌশলে বাদ দিয়ে শুধুমাত্র আমাকে একা নিমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমে যাব না ভাবলেও ছেলেমেয়েদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অবশেষে অক্টোবরের এক বিকেলে উইল্টশায়ারের উদ্দেশ্যে রওনা হলাম। কাকার জমিদারির চারপাশ ঘিরে রয়েছে ছোট ছোট পাহাড়, আর সেই পাহাড়ের কোলে চাষ জমি থেকে সামান্য উঁচুতে বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সেকেলে ধাঁচে তৈরি খামার বাড়িটা। এই হেমন্তের বিকেলে পড়ন্ত আলোয় ডিন্টন স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে চেপে উপত্যকার মধ্যে দিয়ে যাবার সময় অপরূপ রহস্যময় পথশোভা দেখে আমি সত্যি মোহিত হয়ে গেলাম। রাস্তার দুধারে ঘন গাছপালা, সবুজ শস্যক্ষেত, এদিকে ওদিকে কয়েকটা কুঁড়েঘর ছড়ানো। ঘন জঙ্গলে ঢাকা দূরের পাহাড়গুলোর কোনোটার মাথা গোল, কোনোটার আবার চৌকো। এমন প্রাচীন স্মৃতি ভারাতুর পরিবেশ বর্তমানকে মনে হয় স্বপ্নের মতো দূরবর্তী, আর অতীতকে নির্ভেজাল কঠিন বাস্তব। সেই মনোরম গ্রাম্যপথ দিয়ে কাকার বাড়ি রোডেনহার্স্টে পৌঁছালাম। বাড়িটা তার চারপাশের প্রকৃতির সাথে বেশ খাপ খেয়ে গেছে। ঢোকার মুখেই দুটো বড় বড় থাম, ভাঙা শ্যাওলা ধরা। এককালে থাম দুটোর গায়ে যে দারুণ কারুকাজ করা ছিল তা আজও বোঝা যায়। বাড়িটার চারিদিকে দেবদারু গাছের সারি, এল আকৃতিতে তৈরি একতলা বাড়ি। উপরে ঢালু হয়ে নেমে আসা ছাদ, দেওয়ালে টিউডার আমলের কাঠের কারুকাজ। সামনেই নিচু গাড়ি বারান্দা, পিছনে দরজা। দরজার বাঁ পাশে একটা জানালার ভিতর দিয়ে অগ্নিশিখা চোখে পড়ছিল। ওটা ছিল আমার কাকার পড়ার ঘর। কাকার পরিচারক আমাকে সেই ঘরেই নিয়ে গেল প্রথমে। কাকা ফায়ারপ্লেসের উপর ঝুঁকে বসেছিলেন। সম্ভবত দীর্ঘদিনের অনভ্যাসের দরুন ইংল্যান্ডের হৈমন্তিক হিমেল হাওয়া তাকে কাবু করে ফেলেছে।
ঘরে কোনো বাতি জ্বলছিল না। ফায়ারপ্লেসের লালচে আভায় কাকার অমসৃণ মুখ, রেড ইন্ডিয়ানদের মতো নাক, গাল, ঘন জোড়াভুরু দেখা যাচ্ছিল। আমি ঘরে প্রবেশ করার সাথে সাথেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাকে সাদরে অভ্যর্থনা জানালেন। তখনই পরিচারক ঘরে একটা বাতি নিয়ে এলো। তার আলোয় দেখলাম ঘন ভুরুর নিচ থেকে একজোড়া হালকা নীল চোখ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছে। বুঝলাম আমার এই অদ্ভুত দর্শন কাকাটি নিজের সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি মানুষটা কেমন হতে পারি সেটা যাচাই করার চেষ্টা করছেন। আমিও বারবার কাকাকে দেখতে লাগলাম। এমন আকর্ষণীয় মানুষ আমি আগে কখনো দেখিনি। দৈত্যাকৃতি চেহারা, হাত পাগুলো বড় বড়। একটু খেয়াল করলেই ধরা পড়ে তার শরীরে বার্ধক্য ও অসুস্থতাজনিত কৃশতার চিহ্ন স্পষ্ট। সবচেয়ে আকর্ষণীয় হলো তার চোখ দুটো, হালকা নীল তীক্ষ্ণ চোখ দুটো। তবে চোখের রং কিংবা ঘন ভুরু যুগলের নিচে তাদের অবস্থানের জন্য নয়, আমি আশ্চর্য হয়েছিলাম সেই চোখ জোড়ার অদ্ভুত অভিব্যক্তিতে। কাকার চেহারা যেমন সুগঠিত ও কৃতিত্বপূর্ণ, তাতে তার চোখে ঔদ্ধত্যের প্রকাশ থাকাটাই স্বাভাবিক ছিল। কিন্তু তার বদলে তার চাহনিতে ভীত, সন্ত্রস্ত, বিহ্বল ভাব। তাকে দেখে আমার কেমন যেন মনে হলো তিনি মারাত্মক কোনো রোগে ভুগছেন। সম্ভবত মৃত্যুর আশঙ্কায় অদ্ভুত আতঙ্কে তার দিন কাটছে এখন। কাকা আমাকে বেশ উষ্ণ অভ্যর্থনাই জানালেন। ঘণ্টাখানেক বাদে কাকা কাকিমার সাথে এক টেবিলে ডিনার খেতে বসলাম। টেবিলে নানা রকম সুস্বাদু খাবার সাজানো। চেয়ারের পিছনে আদেশের অপেক্ষায় প্রাচ্যদেশীয় এক অল্পবয়স্ক খানসামা দাঁড়িয়ে। এক বৃদ্ধ দম্পতি তাদের জীবন সায়াহ্নে উপনীত হয়েছেন। তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে অনেককে হারিয়ে একলা হয়ে গেছেন। এই অবস্থাটা একদিন সকলের জীবনেই আসে, তবে কারো কারো জীবনে এই বয়সেও পরস্পরের প্রতি সুগভীর প্রেম ও আনন্দ বজায় থাকে। শ্রীমতী হোল্ডেন বেটেখাটো চেহারার সপ্রতিভ মহিলা। তার দু চোখের দৃষ্টিতে সুগভীর মমতা, কিন্তু তার চোখেও স্বামীর মতোই একটা আতঙ্কের অভিব্যক্তি লক্ষ্য করলাম। তাদের কথাবার্তার মধ্যে কখনো আনন্দ, কখনো দুঃখ প্রকাশ পাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে হাসি আর আনন্দ যেন কৃত্রিম, আরোপিত, এবং আতঙ্কটাই স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। যে কোনো কারণেই হোক, হোল্ডেন দম্পতি অত্যন্ত ভীত, সন্ত্রস্ত এবং দুঃখী। খাওয়া শেষ করার পর হালকা মদ্যপান করতে করতে আমরা প্রেততত্ত্ব নিয়ে আলোচনা শুরু করলাম। আমি তাদের জানালাম যে আমার এই বিষয়ে বেশ কয়েকটা অস্বাভাবিক ও অতি প্রাকৃতিক অভিজ্ঞতা আছে। আমি নিজে সাইকিক্যাল রিসার্চ সোসাইটির সদস্য ছিলাম এবং একবার আমরা 3 বন্ধু মিলে একটা ভুতুড়ে বাড়িতে সারা রাত কাটিয়েছিলাম। সেই সব অভিজ্ঞতার কিছু কিছু বিবরণ তাদের শোনালাম। দুজনেই গভীর আগ্রহে মনোযোগ সহকারে আমার কথা শুনতে লাগলেন। এই প্রথম আমি তাদের চোখে মুখে খুশির ছোঁয়া দেখতে পেলাম। কাকা কাকিমার মধ্যে চোখে চোখে ইশারায় কী যেন একটা কথা হলো। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ বাদে কাকিমা উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে চলে গেলেন। স্যার ডোমিনিক আমার দিকে সিগারের বাক্স বাড়িয়ে দিলেন। আমরা দুজনে কিছুক্ষণ নিঃশব্দে ধূমপান করতে লাগলাম। লক্ষ্য করলাম ঠোঁটে সিগার তুলতে যাবার সময় কাকার হাত ঠকঠক করে কাঁপছে। আমার মন বলল তিনি নিশ্চয়ই কোনো গোপন কথা আমাকে বলবেন ভাবছেন, কিন্তু বলবেন কি বলবেন না ঠিক করে উঠতে পারছেন না। অবশেষে তিনি আমার দিকে ফিরে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ডক্টর হার্ডেকার, তোমাকে দেখার পর মনে হচ্ছে ঠিক তোমারই মতো একজন লোককে আমি এতদিন খুঁজছিলাম। বুঝলে, তোমাকে আমার খুব দরকার। সে তো আমার পরম সৌভাগ্য স্যার। তুমি খুব ঠান্ডা মাথার বুদ্ধিমান লোক, সাহসী ও দৃঢ়চেতা। না না, আমি তোমার মনে রাখার জন্য কথাগুলো বলছি না। প্রেততত্ত্ব বিষয়ে তোমার জ্ঞান ও অভিজ্ঞতা প্রখর।
বিশেষত বিষয়টাকে তুমি দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করো বলে অযথা আতঙ্কিত হও না কখনো। আচ্ছা, হঠাৎ যদি কোনো ভূতকে তুমি সামনাসামনি দেখো, তুমি কি ভয় পাবে? না স্যার, পাবো না। বরং তুমি বেশ উৎসাহিতই হবে, কি বলো? 100 বার। প্রেততাত্ত্বিক হিসাবে তুমি হয়তো বিষয়টা সম্পর্কে নিরপেক্ষ অনুসন্ধানও করতে চাইবে। নিশ্চয়ই। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কাকা বললেন, বিশ্বাস করো ডক্টর হার্ডেকার, একটা সময় আমি তোমার মতোই আত্মবিশ্বাসী ছিলাম। অত্যন্ত সবল স্নায়ুর জন্য ভারতে রীতিমতো নাম ডাক ছিল। এমনকি সিপাহী বিদ্রোহের দিনগুলোতেও আমি বিন্দুমাত্র ভয় পাইনি। আর এখন আমার কি হাল হয়েছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ। একেবারে ভীতু জবুথবু হয়ে পড়েছি। যাই হোক, একটা ব্যাপারে গোড়াতেই সাবধান করে দিই, কিছুদিন পরে তোমার অবস্থাও কিন্তু আমার মতোই হতে পারে। এই অবস্থার শেষ এক জায়গাতেই, উন্মাদ আশ্রম, নয়তো কবরখানা। আমি কোনো কথা না বলে ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলাম, যাতে তিনি তার মনের পুরোপুরি কথা খুলে বলতে পারেন। ডক্টর হার্ডেকার, তিনি বললেন, গত বছর কয়েক যাবৎ একটা সমস্যা আমার আর আমার স্ত্রীর জীবন দুঃসহ বিভীষিকাময় করে তুলেছে, অথচ কাউকে কিছু খুলে বলতে পারছি না। আসলে ব্যাপারটা এতই অদ্ভুত যে লোকে শুনলে হাসবে। যত দিন যাচ্ছে সমস্যাটা ততই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর পারছি না। আতঙ্কে আতঙ্কে আমরা প্রায় আধমরা হয়ে কোনো রকমে বেঁচে আছি। যদি সত্যি ভয় না পাও তাহলে ব্যাপারটা তোমাকে খুলে বলছি। তোমার পরামর্শই আমরা মেনে নেব। আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। বলুন তো ব্যাপারটা কি? শোনো হার্ডেকার, তুমি যে ঘটনার মুখোমুখি হতে চলেছ সে সম্পর্কে আগেভাগে তোমাকে বিশেষ কিছু বলা উচিত হবে না। বরং আমি চাই তুমি চোখ কান খোলা রেখে নিজেই সব কিছু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখন এসো আমার সঙ্গে। স্যার হোল্ডেনের পিছনে পিছনে আমি খাবার ঘর থেকে বেরিয়ে একটা লম্বা বারান্দা পেরিয়ে একেবারে শেষ প্রান্তে একটা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। ঘরটা বেশ বড়। ঘরে প্রবেশ করে বুঝতে পারলাম সেটা একটা ল্যাবরেটরি। চারিদিকে অজস্র বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বোতল ইত্যাদি রয়েছে। ঘরের একদিকের দেওয়াল জোড়া তাকের উপর সাজানো সার সার কাঁচের বয়ামের মধ্যে রোগাক্রান্ত ও ব্যবচ্ছেদ করা নানা মানব অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করে রাখা আছে। দেখতেই পাচ্ছ আমি এখনও এইসব নিয়ে অল্প স্বল্প চর্চা করি। স্যার হোল্ডেন বললেন, একসময় আমার মানব অঙ্গ প্রত্যঙ্গের খুব ভালো সংগ্রহ ছিল। অনেক দুর্লভ জিনিস ছিল। দুর্ভাগ্য আমার, বোম্বেতে 1892 সালে আমার বাড়িতে আগুন লেগে তার বেশিরভাগটাই পুড়ে নষ্ট হয়ে গেছে। এখন কটাই মাত্র আছে। ভালো করে তাকিয়ে দেখলাম সত্যি দুর্লভ এবং বিচিত্র সংগ্রহ। এ ঘরে এই যে সরু লম্বা সোফাটা দেখছো, আমরা আমাদের কোনো অতিথিকেই ওখানে শুতে বলার কথা স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু তোমাকে অনুরোধ করছি, আজ রাতটা তুমি ওটাতেই শো। অবশ্য তোমার আপত্তি থাকলে নিঃসংকোচে বলো। আমি সাগ্রহে রাজি হলাম। বাঁদিকে দ্বিতীয় ঘরটা আমার শোবার ঘর। যদি রাত্রে কোনো সাহায্যের প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে। ঠিক আছে, তবে মনে হয় না আপনার ঘুম ভাঙাতে হবে বলে। না না, আমি সজাগই থাকব। এমনিতেই রাতে আমার ভালো ঘুম হয় না। দরকারে আমাকে ডাকতে দ্বিধা করো না। আমি যে খুব একজন দুঃসাহসী ব্যক্তি এমন নয়। আসলে নিয়মিত প্রেত চর্চা করার ফলে আমার মনে ভূতের ভয় নেই। যে কোনো অস্বাভাবিক অলৌকিক ঘটনাকেই আমি স্বাভাবিক অনুসন্ধিৎসা দিয়ে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। ঠিক করলাম আজ রাত্রে যাই ঘটুক না কেন, মস্তিষ্ক শান্ত ও স্নায়ু সবল রেখে প্রকৃত খেলোয়াড়োচিত মনোভাব নিয়ে সব কিছু বোঝার চেষ্টা করব। শোবার পক্ষে ঘরটা মোটেই উপযুক্ত নয়। বদ্ধ ঘরটায় বিভিন্ন রাসায়নিকের মেথিলেটেড স্পিরিটের গন্ধে বাতাস ভারী হয়ে আছে।
বিশেষত ঘরের জিনিসপত্রও অস্বস্তিকর। আমার চোখের সামনে কাচের বয়ামগুলোতে অসংখ্য রোগ যন্ত্রণা ভোগ ও মৃত্যুর চিহ্ন ছড়ানো। পর্দাবিহীন জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। মোমবাতিটা নিভিয়ে দিলাম। পুরনো বাড়িটার সমস্ত অংশ জুড়ে রহস্যময় ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছে। জেগে থাকার আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সারাদিনের ক্লান্তিতে কখন যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। হঠাৎ কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে কনুইয়ে ভর দিয়ে সোফায় উঠে বসলাম। ঘুটঘুটে অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেলাম না। চোখ খানিকটা সয়ে আসার পর অবাক হয়ে দেখলাম দেওয়ালের কাছে কি যেন একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। চটির মৃদু নরম শব্দ কানে এলো। আর একটু ভালো করে নজর করতেই বুঝতে পারলাম সেটা একটা মানুষের শরীর। ঘরের মধ্যে যে জায়গাটায় এখন অল্প একটু চাঁদের আলো এসে পড়েছে, সেখানে আসতেই লোকটাকে ভালো করে দেখতে পেলাম। বেঁটে খাটো গোলগাল চেহারার এক পুরুষ। পরনে কাঁধ থেকে পায়ের পাতা পর্যন্ত ঝোলা ধূসর রঙের জোব্বা। চাঁদের আলোয় তার মুখের একপাশ দৃশ্যমান। গায়ের রং গাঢ় বাদামি। মাথার পিছন দিকে মেয়েদের মতো লম্বা কালো চুলের একটা খোপা করা। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে দেওয়ালের তাকের উপর রাখা মানব অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা বয়ামে গভীর মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। একেবারে শেষ প্রান্তে এসে সোফার পাশে দাঁড়িয়ে সে হঠাৎ আমাকে দেখতে পেল। তারপরই প্রচণ্ড হতাশ হয়ে দুহাত শূন্যে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে তার দেহটা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। বললাম বটে দুহাত শূন্যে ছুড়ল, কিন্তু আসলে দেখলাম সে ছুড়ল একটা হাত, তার বাঁ হাতটা। তার ডান হাতটা কনুইয়ের কাছ থেকে কাটা। এছাড়া তার আর সব কিছুই স্বাভাবিক। খুব কাছ থেকে তাকে এত স্পষ্টভাবে দেখলাম, তার পায়ের শব্দ শুনলাম, যে এটা মনে করাই স্বাভাবিক যে স্যার ডোমিনিকের কোনো ভারতীয় ভৃত্য সে ঘরে ঢুকে কিছু খুঁজতে এসেছিল। কিন্তু তার হঠাৎ শূন্যে মিলিয়ে যাওয়াতেই বোঝা গেল ব্যাপারটা ভৌতিক। সোফা ছেড়ে তরাং করে লাফিয়ে উঠে একটা বাতি জ্বালিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম। কোথাও আগন্তুকের চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা জেগেই কাটালাম, কিন্তু আর কোনো কিছুই ঘটল না। আমার খুব ভোরে ঘুম থেকে ওঠা অভ্যাস, কিন্তু আমার কাকা ওঠেন আরও আগে। তিনি বাগানে অস্থিরভাবে পায়চারি করছিলেন। আমাকে দরজা খুলে বেরোতে দেখে তিনি প্রায় ছুটে এলেন আমার কাছে। কি খবর? চেঁচিয়ে উঠলেন কাকা। ওকে দেখেছ? এক হাতওয়ালা একজন ভারতীয় তো? হ্যাঁ, একদম ঠিক। প্রাতরাশ করতে করতে কাকার মুখে সব কথা শুনলাম। প্রথমেই বলি, তুমি যাকে কাল রাতে দেখেছ তার জন্যে গত 4 বছর ধরে একটা রাতও আমি ভালোভাবে ঘুমাতে পারিনি, না বোম্বেতে, না জাহাজে, না ইংল্যান্ডে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমার শরীরের এই হাল। রোজ রাতে ওই ভূতটা আমার বিছানার পাশে এসে দাঁড়ায়, আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে ঘুম ভাঙায়। এ ঘর থেকে চলে যায় গবেষণাগারে, বয়ামগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর মিলিয়ে যায়। গত 4 বছর ধরে 1000-এরও বেশিবার এই একই ঘটনা ঘটে চলেছে। কি চায় ও? ওর হাতটা। হাতটা? হ্যাঁ, তোমাকে পুরো ব্যাপারটা খুলে বলি। প্রায় বছর 10 আগের কথা। একটা জরুরি কাজে পেশোয়ার গিয়েছিলাম। তখন এক আফগান মরুযাত্রী দলের একজন যাত্রীকে তার হাতের চিকিৎসা করানোর জন্য আমার কাছে নিয়ে আসা হয়। আফগানিস্তানের দূরবর্তী প্রান্তের এক পার্বত্য উপজাতি গোষ্ঠীর এই লোকটি পশতু ভাষায় কথা বলছিল। দেখলাম লোকটার ডান হাতের কনুইয়ের কাছে একটা মারাত্মক স্ফীতি, আর সেখান থেকে হাতটায় পচন ধরে গেছে। তাকে বোঝালাম যে হাতটা কেটে বাদ দিলেই তার প্রাণ বাঁচবে, নয়তো না। অনেক বোঝানোর পর সে রাজি হলো। ব্যবচ্ছেদের পর সে আমার ফি কত জিজ্ঞাসা করল। লোকটা প্রায় ভিখারিই বলা চলে, তাই ফি নেবার প্রশ্নই নেই। তাই একটু মজা করেই তার কাটা হাতটা আমার সংগ্রহে রাখার জন্য ফি হিসাবে চাইলাম। অবাক হয়ে দেখলাম
লোকটা আমার প্রস্তাব শুনে খুব বিষণ্ণ বোধ করল। সে বলল, তাদের ধর্মবিশ্বাস অনুসারে আত্মার পরিপূর্ণ অবস্থানের জন্য মৃত্যুর পর দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ পুনর্মিলিত হয়। এই ধরনের বিশ্বাসের উৎস খুবই পুরনো। প্রাচীনকালে মিশরীয়রা এই ধরনের সংস্কারের জন্যই মৃতদেহ মমি করে রাখত। স্বভাবতই আমি লোকটার কাছে জানতে চাইলাম, কাটা হাতটা সে কিভাবে সংরক্ষণ করে রাখবে। সে বলল, যে হাতটায় ভালো করে নুন মাখিয়ে সেটা সে সব সময় সঙ্গে নিয়েই ঘুরবে। তখন আমি তাকে বোঝালাম যে নুন মাখানোর থেকেও অনেক ভালো পচন নিরোধক পদ্ধতিতে আমি হাতটাকে সংরক্ষণ করব। হাতটা আমার কাছে অক্ষত অবস্থাতেই থাকবে। অবশেষে সে রাজি হলো। যাবার আগে শুধু বলল, মনে রেখো সাহেব, মারা যাওয়ার পর হাতটা আমার ফেরত চাই কিন্তু। আমি ওর কথা শুনে হাসলাম। ব্যাপারটা সেখানেই ইতি। আমি আমার কর্মস্থলে ফিরে গেলাম, সেও আফগানিস্তানে চলে গেল। তোমাকে আগেই বলেছি, আমার বোম্বের বাড়িতে আগুন লেগে অর্ধেক বাড়ি পুড়ে যায়। আমার প্যাথোলজির সংগ্রহের অধিকাংশই পুড়ে নষ্ট হয়ে যায়, সেই সাথে সেই আফগানের কাটা হাতটাও। তখন আমি হাতের ব্যাপারটায় কোনো গুরুত্বই দিইনি। সেও প্রায় 6 বছর হয়ে গেল। তারপর বুঝলে, বছর 4 আগে হঠাৎ রাত্রিবেলা কে যেন আমার জামার হাতা ধরে টান মেরে আমার ঘুম ভাঙিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম পোষা কুকুরটার কাজ, কিন্তু চোখ খুলে দেখি সেই হাত কাটা আফগান দাঁড়িয়ে আছে, পরনে বাদামি রঙের লম্বা আফগানি জোব্বা, কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। তখন বয়ামগুলো আমার ঘরেই থাকতো। লোকটা বয়ামের কাছে গিয়ে সবগুলো খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর সে রাগ রাগ মুখে আমার দিকে জ্বলন্ত দৃষ্টিপাত করে অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে লোকটা সদ্য সদ্য মারা গেছে এবং তার কথা মতো তার হাতটা ফেরত চাইতে এসেছে। তারপর থেকে বুঝলে ডক্টর হার্ডেকার, গত 4 বছর ধরে প্রতি রাত্রে এই একই সময়ে সেই আফগানের ভূতটা তার কাটা হাত খুঁজতে আসে। ব্যাপারটা নিয়ে ভীষণ অশান্তি ও দুশ্চিন্তায় আছি। রাতে ঘুমাতে পারি না, খালি মনে হয় এই বুঝে ভূতটা এলো। একই দশা আমার স্ত্রীরও। এই বুড়ো বয়সে কি এই উটকো ঝঞ্ঝাট বলো দেখি, জীবনটা বিষময় হয়ে গেল। যাই হোক, গত রাতে তোমার সাহসিকতার জন্য আমরা দুজনেই তোমার কাছে কৃতজ্ঞ। তোমার কাছে আমাদের দুর্ভাগ্যের কথাগুলো সব খুলে বলতে পেরে বুকটা সত্যিই হালকা লাগছে। স্যার ডোমিনিকের বলা ঘটনাটা অনেকের কাছেই অবিশ্বাস্য, অবাস্তব মনে হবে, কিন্তু আমার গত রাতের অভিজ্ঞতা ও প্রেততত্ত্ব বিষয়ে আমার পূর্বজ্ঞানের জন্য আমি সব কথা সত্যি বলেই বিশ্বাস করলাম। গভীরভাবে চিন্তা করতে লাগলাম কী করা যায়। প্রাতরাশের পর কাকা কাকিমাকে জানালাম যে আমি পরের ট্রেনেই লন্ডন যাব। ওরা দুজনেই আমার কথা শুনে খুব অবাক হয়ে গেলেন এবং মুষড়ে পড়লেন। স্যার ডোমিনিক অসহায়ের মতো বলে উঠলেন, আমরা বোধহয় তোমার ঠিক মতো আদর যত্ন করতে পারছি না, নাকি আমাদের এই দুর্ভাগ্যের কথা বলে তোমাকে অস্বস্তিতে ফেলেছি। তোমার কি এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে? না না, আপনারা ভুল ভাববেন না, আমি আশ্বস্ত করলাম। আপনাদের ব্যাপারটার কারণেই যে লন্ডন যাচ্ছি সে কথা ঠিক, তবে গত রাতের ঘটনায় আমি বিন্দুমাত্র আতঙ্ক বা অস্বস্তি অনুভব করছি না। আমি এখন লন্ডন গিয়ে সন্ধেবেলা আবার ফিরে আসব। দয়া করে আমাকে আরও একটা রাত আপনার ল্যাবরেটরিতে কাটানোর অনুমতি দিন। আমি আর একবার সেই অশরীরী আগন্তুকের দেখা পেতে চাই। কাকা খুবই উদ্বিগ্ন হয়ে বারবার জানতে চাইলেন আমি কি করতে চলেছি, কিন্তু আমি কিছু বললাম না। বৃথা আশা দিয়ে লাভ নেই। মধ্যাহ্নভোজনের পর নিজের ঘরে এসে সম্প্রতি প্রেততত্ত্ব সংক্রান্ত একটি বইতে পড়া একটা বিশেষ অনুচ্ছেদের বক্তব্য, যা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, মনে মনে স্মরণ করার চেষ্টা করলাম। মৃত্যুর পর আত্মা অনেক সময় অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে পৃথিবীতে ফিরে আসে। পার্থিব আকর্ষণ কাটাতে না পেরে উভচর প্রাণীর মতোই তারা ইহলোক ও পরলোকের মধ্যে বারংবার যাতায়াত করে। ভালোবাসা, দয়া, প্রতিহিংসা, উদ্বেগ, লোভ ইত্যাদি আবেগ ও অনুভূতিগুলো তাদের মৃত্যুর পরও বজায় থাকে।
কিন্তু অপূর্ণ কামনা বাসনা পূর্ণ হয়ে গেলেই তারা জাগতিক বন্ধন থেকে মুক্ত হয় এবং অন্তর্হিত হয় চিরতরে। এরকম উদাহরণ অজস্র আছে। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ইচ্ছা পুরোপুরি পূর্ণ না হলেও একটা সন্তোষজনক রফায় পৌঁছলেও বিদেহী আত্মা তৃপ্তি লাভ করে। সন্তোষজনক শব্দ দুটো মনে মনে নাড়াচাড়া করতে করতে নানা রকম ভাবনা চিন্তা করতে লাগলাম। কাকার সমস্যার ক্ষেত্রেও প্রকৃত সুরাহা হলো এই রকম কোনো একটা সন্তোষজনক রফায় পৌঁছনো। ট্রেনে লন্ডন পৌঁছে যত দ্রুত সম্ভব হাজির হলাম শাওয়েল সিমেন্স হাসপাতালে। আমার পুরনো বন্ধু জ্যাক হিউইট ওখানকার হাউস সার্জন। তাকে ঘটনার কথা কিছু না জানিয়েই আমার চাহিদার কথা বললাম। বাদামি মানুষের হাত? খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোমার কী কাজে লাগবে? লাগবে একটা কাজে, তোমাকে পরে সব খুলে বলবো। এখন চটপট একটা জোগাড় করে দাও। আমি জানি তোমাদের ওয়ার্ডে প্রচুর ভারতীয় রোগী আছে। তা আছে, কিন্তু একটা হাত। একটু ভেবে নিয়ে একটা বেল বাজিয়ে একজন ছাত্রকে ডেকে বলল, ট্রেভার্স, গতকাল একজন ভারতীয় লস্করের দুটো হাত কেটে বাদ দিয়েছিলাম, ওগুলো কোথায়? ময়না তদন্তের ঘরে রাখা আছে স্যার। একটাকে অ্যান্টিসেপ্টিকে মুড়ে ডক্টর হার্ডেকারকে দিয়ে দাও। হাতটা নিয়ে ডিনারের আগেই রোডেনহার্স্টে ফিরে এলাম। স্যার ডোমিনিককে অবশ্য কোনো কিছু জানালাম না। রাতে আবার ল্যাবরেটরিতেই শুলাম। হাতটা একটা কাচের বয়ামে রেখে দিলাম। আমার এই পরীক্ষার ফলাফল জানতে এতটাই উদ্গ্রীব ছিলাম যে ঘুমানোর প্রশ্নই ছিল না। মৃদু আলোর একটা বাতি জ্বালিয়ে আমি সেই অশরীরী অতিথির জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলাম। এবার একদম প্রথম থেকেই তাকে পরিষ্কার দেখতে পেলাম। দরজার সামনে প্রথমে একটা অস্পষ্ট ছায়ামূর্তির আবির্ভাব হলো। ক্রমশ তা জমাট বেঁধে একটা জীবন্ত মানুষের আকার ধারণ করল। তার দীর্ঘ ধূসর রঙের জোব্বার নিচে লাল রঙের গোড়ালিহীন চপ্পল দেখা যাচ্ছিল। হাঁটার সময় চপ্পল জোড়া থেকে খসখস শব্দ হচ্ছিল। ঠিক গতরাতের মতোই বয়ামগুলো খুঁটিয়ে দেখতে দেখতে হাত ভরে রাখা বয়ামের সামনে এসে থমকে দাঁড়ালো। তার সারা শরীর প্রত্যাশায় থরথর করে কাঁপছিল। বয়ামটা নামিয়ে হাতটা সে ভালো করে দেখতে লাগলো। পরক্ষণেই হতাশা আর রাগে তার মুখখানা অগ্নিবর্ণ ধারণ করল। বয়ামটা সজোরে আছড়ে ফেলল মেঝেতে। এত জোরে শব্দ হলো যে তার প্রতিধ্বনি হলো বোধহয় সারা বাড়ি জুড়ে। বিস্ময়ের ঘোর কাটিয়ে সামনে তাকিয়ে দেখি আফগানের ভূত অদৃশ্য হয়ে গেছে। মুহূর্তের মধ্যে দরাম করে দরজা খুলে হুড়মুড় করে ঘরে প্রবেশ করলেন স্যার ডোমিনিক। তোমার কোথাও আঘাত লেগেছে নাকি? উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলেন তিনি। না, লাগেনি, কিন্তু খুবই হতাশ হয়েছি। বিস্মিত চোখে মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা কাচের টুকরো আর সেই বাদামি হাতটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে উঠলেন, হা ভগবান, এটা কি? আমি আমার পরিকল্পনার কথা তাকে বললাম। তার ফল কি হয়েছে তাও বললাম। মন দিয়ে সব কথা শুনে স্যার ডোমিনিক চিন্তিতভাবে মাথা নাড়তে লাগলেন। তুমি ঠিক পথেই এগিয়েছ, কিন্তু আমার দুর্দশা এত অল্পে লাঘব হওয়ার নয়। যাই হোক, একটা কথা তোমাকে স্পষ্ট বলে দিই, আজ থেকে কোনো কারণেই তুমি আর এ ঘরে শোবে না। বয়াম ভাঙার জোরালো আওয়াজ পেয়েই প্রচণ্ড ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল তোমার নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। জীবনে এত কষ্ট আমি আগে কখনো পাইনি। আমি চাই না এ ঘটনার পুনরাবৃত্তি হোক। তুমি অন্য ঘরে শোবে চলো। অনেক অনুনয় বিনয় করার পর অবশ্য তিনি আমাকে বাকি রাতটুকু ওই ঘরে কাটানোর অনুমতি দিলেন। শুয়ে শুয়ে বিষণ্ণ মনে আমি আবার গোটা সমস্যাটা এবং কী কারণে আমার এই পরিকল্পনা ব্যর্থ হলো গভীরভাবে চিন্তা করতে লাগলাম। ধীরে ধীরে সকাল হলো। সকালের আলোয় ঘরের মেঝেতে পড়ে থাকা সেই বাদামি হাতটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই একটা চিন্তা বিদ্যুৎ ঝলকের মতো আমার মাথায় খেলে গেল। আমি উত্তেজনায় তরাং করে সোফায় উঠে বসলাম। মেঝে থেকে কাটা হাতটা তুলে নিয়ে দেখলাম যা ভেবেছি ঠিক তাই। হাতটা সেই লস্করের বাঁ হাত। সকালের প্রথম ট্রেন ধরে আবার ছুটলাম সিমেন্স হাসপাতালে। আগের দিনই বন্ধুর মুখে শুনেছিলাম যে লস্করটার দুটো হাতই কেটে বাদ দেওয়া হয়েছিল। ভয়ও হচ্ছিল অন্য হাতটা আবার ইতিমধ্যেই পুড়িয়ে ফেলা হয়নি তো।
হাসপাতালে পৌঁছে অবশ্য দুশ্চিন্তার অবসান হলো। ময়না তদন্তের ঘরে ডান হাতটা তখনও রাখা আছে। আবার নতুনভাবে পরীক্ষা চালানোর উপকরণ সাথে নিয়ে সন্ধ্যাবেলা রোডেনহার্স্টে ফিরে এলাম। কিন্তু স্যার ডোমিনিক কিছুতেই আমাকে রাতে ল্যাবরেটরিতে শুতে দিতে রাজি হলেন না। আমার সব অনুরোধ খারিজ করে দিয়ে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তার পক্ষে অতিথিকে বারবার বিপদের মুখে ঠেলে দেওয়া কিছুতেই সম্ভব নয়। অগত্যা গত রাতের মতো ডান হাতটাকে একটা কাচের বয়ামের মধ্যে রেখে আমি পাশের অন্য একটা আরামদায়ক শোবার ঘরে শুতে গেলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎই দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল। রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। তাকিয়ে দেখি একটা বাতি হাতে স্যার ডোমিনিক দ্রুত পায়ে ঘরে প্রবেশ করেছেন। তার বিশাল শরীরে একটা আলগা ড্রেসিং গাউন জড়ানো, কিন্তু তার এই মুহূর্তের চেহারার সাথে সেই দুর্বল স্নায়ুর দুশ্চিন্তাকাতর মানুষটির কোনো মিল নেই। শেষ রাত্রে এভাবে হঠাৎ আমার ঘরে ঢোকার থেকেও আমি বেশি অবাক হলাম তার চোখ মুখের অভিব্যক্তি দেখে। এক লাফে তার বয়স যেন 20 বছর কমে গেছে। চোখ দুটো জ্বলজ্বল করছে, মুখে এক আশ্চর্য দীপ্তি। যুদ্ধজয়ের ভঙ্গিতে একটা হাত মুষ্টিবদ্ধ অবস্থায় মাথার ওপর ছুঁড়ছেন বারবার। আমি ঘুম জড়ানো চোখে অবাক হয়ে কাকার অস্বাভাবিক কাণ্ড দেখছিলাম। কিন্তু তার কথা শোনার পর আমার ঘুম ছুটে গেল। আমরা পেরেছি, কাজ হয়ে গেছে। তিনি আনন্দে চিৎকার করে উঠলেন, হার্ডেকার, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তার মানে সব ঠিকঠাক হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। এক্কেবারে। সেই জন্যেই তো এই অসময়ে ঘুম ভাঙিয়ে তোমাকে সুখবরটা দিতে এলাম। আশা করি এজন্য তুমি কিছু মনে করবে না। মনে করব? কী যে বলেন! কিন্তু আপনি নিশ্চিত তো যে? নিঃসন্দেহে। তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। প্রতিদানে তোমার জন্য আমি কি করতে পারি? ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন আমাকে উদ্ধার করার জন্য। তুমি আমার জীবন বাঁচিয়েছ। কারণ আর মাস 6 এরকম চললে হয় পাগলাগারদে নয়তো কফিনে আমার স্থান হতো। এমনকি আমার স্ত্রীও আমার চোখের সামনে দিন দিন শেষ হয়ে যাচ্ছিলেন। এই সংকট থেকে যে কেউ আমাকে মুক্ত করতে পারে কখনো সত্যিই বিশ্বাস করতে পারিনি। অসীম কৃতজ্ঞতায় আমার হাত দুটো চেপে ধরলেন কাকা। আসলে একটা পরীক্ষা করতে চেয়েছিলাম, একটা ক্ষীণ আশা ছিল। সেটা সফল হয়েছে জেনে খুব আনন্দ হচ্ছে, আমি বললাম। কিন্তু আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন? কিছু দেখেছেন নাকি? কাকা আমার বিছানার একপাশে বসলেন, বললেন, আমি আজ যা দেখেছি তাতে আমি নিশ্চিত যে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তুমি তো জানো প্রতি রাতে এই নির্দিষ্ট সময়ে আফগানের ভূতটা আমার কাছে আসে। আজও যথারীতি এসে আমাকে এত জোরে ঝাঁকাতে শুরু করলো যে বুঝলাম গত রাতের ঘটনায় সে খুব ক্ষেপে গেছে। ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ল্যাবরেটরিতে চলে গেল। এর আগে কোনো দিন সে ল্যাবরেটরি থেকে আবার ঘরে ফিরে আসেনি, কিন্তু আজ কয়েক মিনিট পরেই আবার আমার ঘরে ফিরে এলো। সে হাসছিল। ঘরের আবছা আলোয় তার ঝকঝকে দাঁতের পাটি পরিষ্কার দেখতে পেলাম। আমার সামনে এসে দাঁড়িয়ে সে শরীর ঝুঁকিয়ে 3 বার আমাকে সেলাম করল। এটাই ওদের দেশের বিদায় নেবার প্রথা। 3য় বার সেলাম করার পর যখন সে তার হাত মাথার উপর তুলল, পরিষ্কার দেখলাম তার 2টো হাত শূন্যে প্রসারিত। একটা নয়, 2টো হাতই। তারপরই সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল, আমার বিশ্বাস চিরকালের জন্য। এই হলো আমার সেই আশ্চর্য অভিজ্ঞতার ইতিবৃত্ত, যার সূত্রেই আমি আমার সেই বিখ্যাত কাকার স্নেহ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা লাভ করি, এবং কাকা আমাকে তার বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নির্বাচন করে যান। কাকার অনুমান সত্যি হয়েছিল, আর কোনোদিন সেই আফগানের ভূত তার হাতের খোঁজে কাকাকে বিরক্ত করেনি। স্যার ডোমিনিক হোল্ডেন এবং লেডি হোল্ডেন তাদের শেষ জীবন খুব সুখে শান্তিতেই কাটিয়েছেন। এই ঘটনার বেশ কয়েক বছর বাদে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে দুজনে কয়েক সপ্তাহের ব্যবধানে অকস্মাৎ মারা যান। কাকার জীবদ্দশায় যে কোনো সমস্যা হলেই তারা আমাকে ডেকে পাঠাতেন, পরামর্শ নিতেন। ক্রমশ তাদের সম্পত্তি কেনা, দেখাশোনার কাজেও আমি প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়লাম।
কাজেই মৃত্যুর আগে কাকা যখন অন্য 5 জন ভাইপোকে না দিয়ে আমাকেই তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি দান করে গেলেন, মোটেই অবাক হইনি। রাতারাতি সামান্য রোজগারের একজন সাধারণ চিকিৎসক থেকে রোডেনহার্স্টের মালিক হয়ে বসলাম। আমার এই অবস্থা পরিবর্তনের জন্য আমি সেই বাদামি হাতওয়ালা লোকটির প্রতি চিরকৃতজ্ঞ। আর সেই দিনটার কথা কোনোদিন ভুলতে পারব না, যেদিন সৌভাগ্যক্রমে আমি সেই অতৃপ্ত অশরীরীর অনাকাঙ্ক্ষিত আগমন থেকে রোডেনহার্স্টকে মুক্তি দিতে পেরেছিলাম।